চলো শুরু করছি। আজকের আমাদের সাবজেক্ট বা শেখার বিষয় হচ্ছে মিডিয়েভাল পিরিয়ড। ওকে, সুনন্দা, প্রিয়াঙ্কা, দেবশ্রী, দেবাশিস, এভরিওয়ান, নার্গিস, মৌমিতা, নীলাঞ্জনা, চলো শুরু করি। মিডিয়েভাল পিরিয়ড অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের ইতিহাসকে তাদের বিভিন্ন পিরিয়ড অনুযায়ী, মানে বিভিন্ন সময় আর কি, বিভিন্ন সময়ে তাদের মানে বিভিন্ন সময় আর কি কি বলবো, আমাদের ভারতবর্ষের ইতিহাস সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো আমরা এই তিনটে যুগ আমরা পেয়ে থাকি মোটামুটি প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মোটামুটি ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা কি প্রাচীন যুগের ইতিহাস, একটা মধ্যযুগের ইতিহাস, আর একটা আধুনিক যুগের ইতিহাস। ঠিক আছে, তো এবারে এই যুগটাকে অনেকে অনেক ভৌগোলিক বলে বোঝা হয়, অনেক ইতিহাসবিদ এই ইতিহাসকে আবার তিনটে ভাগে ভাগ করে দিয়েছে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। ঠিক আছে, তো মূলত প্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত যে সময় টাইম পিরিয়ড রয়েছে, সেই টাইম পিরিয়ডের মধ্যে যুগকে অনেক ঐতিহাসিক, মূলত প্রাচীন যুগের সেই যবে থেকে সেই প্রাচীন প্রস্তর যুগ শুরু হচ্ছে। ঠিক আছে, সেই প্রাচীন প্রস্তর যুগ থেকে মধ্যযুগের আগে পর্যন্ত, ওই কত বলবো, ওই হাজার হাজার না 1206 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত আর কি ভারতবর্ষের এই যুগটাকে মূলত হিন্দু যুগ বলে অভিহিত করেছে। ঠিক আছে, আবার ওই যবে থেকে ভারতবর্ষে আরবরা আসতে শুরু করলো, অর্থাৎ সেই 1206 খ্রিস্টাব্দ থেকে ঔরঙ্গজেব সুলতানি যুগ এলো, তারপরে মুঘল যুগ এলো। তো সুলতানি যুগ মুঘল যুগের পরবর্তী সময়, ওই সময় পর্যন্ত আর কি, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দ থেকে ঔরঙ্গজেবের যে মুঘল যুগ পর্যন্ত আর কি, মুঘল যুগ বলতে ঔরঙ্গজেব মূলত বলা হয়। তারপরে তো অনেক মুঘল সম্রাট ছিল। তো আমরা মোটামুটি ওই মুঘল যুগের ওই আমাদের কি বেশ নাম, ঔরঙ্গজেবের সময় পর্যন্ত টাইম পিরিয়ডকে মূলত মধ্যযুগ বলে বা মুসলিম যুগ বলে অভিহিত করা হচ্ছে। ঠিক আছে, তারপরে আর কি 1700। স্যার এগুলো কি লিখবো? হ্যাঁ, আমি বলছি, তোমরা একটু লিখতে থাকো, আমি তো আস্তে আস্তে বলছি। আগে বলুন তাহলে হিন্দি যোগার গুলো একটু বলুন আর একবার। হ্যাঁ, দেখো, ভারতবর্ষের ইতিহাসকে তিনটি যুগে বিভক্ত করা হয় বা তিনটি যুগে ভাগ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রাচীন যুগ বা হিন্দু যুগ। লেখো প্রাচীন যুগ বা হিন্দু যুগ। তারপরে লেখো ওটার সময় টাইম পিরিয়ড, প্রথম থেকে একদম প্রাথমিক অবস্থা থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে যে পার্টটা এসছে সেটা হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগ স্যার কি যেটাকে, বললেন স্যার? 1206 থেকে 1206 থেকে না, এটা হচ্ছে প্রাচীন, যেটা প্রাচীন বলছি, প্রাচীন লিখছো? হ্যাঁ প্রাচীন, স্যার, প্রাচীন যুগ। প্রাচীনটা লেখো মানে শুরু যবে থেকে শুরু হয়েছে আর কি সভ্যতা, তবে থেকে ওই 1206 পর্যন্ত লেখো, 1206 পর্যন্ত। তারপরে লেখো মধ্যযুগ বা মুসলিম যুগ, 1206 থেকে 1707 পর্যন্ত। 1707 ঔরঙ্গজেব যবে মৃত্যু হয় সেই সময় পর্যন্ত। এইটা হচ্ছে মধ্যযুগের মধ্যে পড়ছে। তার পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বৈদেশিক শক্তি তারা আসতে শুরু করলো অনেক আগে থেকে, সেই 1400 সাল থেকে তাদের শুরু
আগমনের সূত্রপাত হয়েছে ইউরোপের বিভিন্ন কান্ট্রির থেকে এসেছিল, যেমন হচ্ছে ফরাসিরা এসেছিল, পর্তুগিজরা এসেছিল, ডাচ ওলন্দাজরা এসেছিল, এবং হচ্ছে ইংরেজরা এবং ফরাসিরা এসেছিল। তো এবার দেখছি যেটা পরবর্তীকালে বিভিন্ন ইউরোপীয় শক্তি ভারতবর্ষে আসলো। তবে এই বিভিন্ন ইউরোপীয় শক্তির মধ্যে যে শক্তিটা সব থেকে বেশি হচ্ছে প্রভাব বিস্তার করেছিল ভারতবর্ষের ইতিহাসে, সেটা হচ্ছে ইংরেজ শক্তি বা ব্রিটিশ শক্তি। তো সেইখানে যেটা আধুনিক যুগ বলা হয়, যেটাকে ব্রিটিশ যুগও বলা হয়, লেখো 3 নম্বর লেখো, আধুনিক যুগ বা ব্রিটিশ যুগ, যেটা কবে থেকে শুরু হচ্ছে? 1707 থেকে বর্তমান সময় পর্যন্ত আধুনিক যুগ। আমি একসঙ্গে করে দিলাম, মানে 1760 না 1707? হ্যাঁ 1707। আর মধ্যযুগটা বললেন 1207 থেকে 1707? 1206 থেকে, হ্যাঁ। আচ্ছা স্যার, স্যার আধুনিক যুগটা কি বললেন? 1707 থেকে 1707 থেকে বর্তমান, হয়েছে? মানে ওই ব্রিটিশ যুগ, মানে ব্রিটিশ সময় পর্যন্ত যদি বল, বর্তমান বললে ভুল হবে, ব্রিটিশ 1947 সাল পর্যন্ত দেখো, 1947 সাল পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়ে নেব, মানে এই ভারতবর্ষে যে মধ্যযুগ, যে যে বিষয়টা আমরা আজকে পড়ছি, এই মধ্যযুগ কাদের, কারা ভারতবর্ষে হঠাৎ করে মধ্যযুগের উদ্ভব করলো, একটা ইতিহাসের পরিবর্তন করলো, কি কারণ? দেখো, মধ্যযুগ মানে হচ্ছে স্পেশালি বলা যেতে পারে মুসলিম যুগ বলা যেতে পারে, এটা ঐতিহাসিকরা বলছে। এবারে ভারতবর্ষের মুসলিম প্রথম থেকেই আর কি হিন্দু আহ, যুগ চলে আসছিল, হঠাৎ করে ভারতবর্ষে মানে মুসলিম যুগ বা মধ্যযুগ যেটাকে বলা হচ্ছে মুসলিম যুগের আবির্ভাব হলো কিভাবে, তার প্রেক্ষাপটটা আমাদের একটু জেনে নিতে হবে। দেখো, ভারতবর্ষে প্রথম আরবরা, ঠিক আছে, আরব আক্রমণ এসেছিল ভারতবর্ষে। শুধু আরব আক্রমণ আসেনি ভারতবর্ষে, বিভিন্ন বৈদেশিক শক্তি, মানে স্পেশালি তুর্কি, আরব থেকে ভারতবর্ষের উপর আক্রমণ ঘটে, এবং তুর্কিরা ভারতবর্ষের আক্রমণ ঘটায়। ঠিক আছে। তো একদিনে কিন্তু এই ভারতবর্ষে মুসলিমরা শাসন করতে পারেনি বা দখল করতে পারেনি। ঠিক আছে। প্রথম যিনি আর কি ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের মানে মানে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন আর কি, তিনি ছিলেন একজন, কি তার নাম কি, ভারতবর্ষের প্রথম আক্রমণকারী, প্রথম মুসলিম কে? ভারতবর্ষে প্রথম কে আক্রমণ করে মুসলিম? নদী ফার্স্ট মুসলিম ইনভেনশন? চেঙ্গিস না, চেঙ্গিস খান, না, ওই মোহাম্মদ ঘুরি, না, মোহাম্মদ বিন তুগলক। না, ভিন্তুগুলো কেন, ভিন্তুগুলো তো আচ্ছা খলিফা অমর। না, তাও না। আমি বলছি, দেখো, ভারতবর্ষের ফার্স্ট মুসলিম ইনভেনশন মোহাম্মদ বিন কাসিম, 712 খ্রিস্টাব্দে। কত সালে? 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম, ঠিক আছে, প্রথম ভারতবর্ষে আক্রমণ করে। ঠিক আছে। স্যার 712 বললেন? হ্যাঁ, 712 খ্রিস্টাব্দে প্রথম মোহাম্মদ বিন কাসিম ইনভেটেড ইন্ডিয়া। কত সালে? 712 এডি।
712 খ্রিস্টাব্দে। And acquired Sindhu become the province of ওমর খলিফা। এডি মানে তো খ্রিস্টপূর্বাব্দে হবে, তাই না? এডি মানে খ্রিস্টপূর্বাব্দ, বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ, বিফোর খ্রিস্ট। এডি মানে খ্রিস্টাব্দ। আচ্ছা। ঠিক আছে। তো আরব দেশ থেকে প্রথম মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করে। ঠিক আছে। এবং ভারতবর্ষে যখন আক্রমণ করে তখন ভারতবর্ষের বিভিন্ন মানে রাজা ছিল আর কি। হ্যাঁ, রাজা মানে মোহাম্মদ বিন কাসিম যখন আক্রমণ করেন তখন হচ্ছে দাহির বলে একজন রাজা ছিল। ঠিক আছে। দাহিরের সঙ্গে মোহাম্মদ বিন কাসিমের যুদ্ধ হয়। ঠিক আছে। সেই যুদ্ধে দাহিরকে পরাজিত করেন এবং মোহাম্মদ বিন কাসিম ওই অঞ্চল দখল করে নেয়। ঠিক আছে। এবং কত সালে, সালটা কত বললাম? 712। দেখো তার কিছু আগে মানে হচ্ছে কত সালে ইসলাম ধর্ম প্রবর্তন করেন মোহাম্মদ, হযরত মোহাম্মদ। বলতো হযরত মোহাম্মদ কত সালে ইসলাম ধর্ম প্রবর্তন করেন? নার্গিস বলো। রোজা টোজা করছো তো নার্গিস? নার্গিস বলো কত সালে ইসলাম ধর্ম প্রবর্তন করেন মোহাম্মদ হযরত মোহাম্মদ? 722 সাল। কত? 500? 622। 622। ঠিক, ঠিক বলছো? হতে পারে ঠিক 622 হবে। ঠিক বলেছে? নার্গিস চুপচাপ আছে। হ্যালো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন না আপনি? না শুনতে পাইনি, এবার হ্যালো। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলো। 622 তো বলছি। 622। ঠিক আছে, তাহলে বলো হযরত মুহাম্মদ কত সালে জন্মগ্রহণ করে? 512 খ্রিস্টাব্দে। 512 খ্রিস্টাব্দে। মেরে ঠ্যাং ভেঙে দেবে। 512 সরি সরি, 500 533 মনে হয় নাকি না? না না 33 না, 570। 570। 63 বছর, 65 বছর হয়েছে। 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করে। কোথায় জন্মগ্রহণ করে বলো তো? মক্কা স্যার। মক্কা স্যার। মক্কার, হ্যাঁ মক্কার কাবা মন্দিরের রক্ষক। ঠিক আছে। কাবা মন্দির। কুরাইশ বংশে, হ্যাঁ। হ্যাঁ মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, কোরেশ বংশে, কোরেশ বা কুরাইশ বংশে, কুরাইশ। কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ 70 570 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে। তো হযরত মুহাম্মদ যখন ধর্ম ইসলাম ধর্ম প্রবর্তন করেন 622 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তো সেই সময় আর কি এবং হচ্ছে তার যে প্রথম হযরত মুহাম্মদের প্রথম স্ত্রী ছিলেন কি, তার নাম কি বলো? মা খাদিজা। খাদিজা। এবং তার স্ত্রী খাদিজা। ঠিক আছে। এবং হযরত মুহাম্মদ যখন ইসলাম ধর্ম প্রবর্তন করেন আর কি, এবং সেখানে মানে উদ্দেশ্য ছিল সেই ইসলাম ধর্ম উদ্দেশ্যকে ভিত্তি করে পরবর্তীকালে স্প্রেড হয়। উদ্দেশ্য কি কি ছিল? প্রথম উদ্দেশ্য ছিল ইসলামের প্রচার। প্রথম উদ্দেশ্য কি ছিল? ইসলাম ধর্মের প্রচার। ঠিক আছে। দ্বিতীয় যে উদ্দেশ্য হচ্ছে মুসলিম আধিপত্য বিস্তার। ঠিক আছে। এবং হচ্ছে ভারত বিজয়ের আগ্রহ এবং সম্পদ লুণ্ঠন, এই উদ্দেশ্য ছিল। ঠিক আছে। এর পরবর্তীকালে এই সমস্ত এর মানে ভিত্তি করে। স্যার উদ্দেশ্যগুলো আরেকবার বলবেন? হ্যাঁ এবার লেখো, আমি যেগুলো বললাম সেগুলো লেখো। হযরত মুহাম্মদ
হুম। ইসলাম ধর্মের প্রবর্তক, যিনি জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। এবং তার প্রথম শিষ্য লেখক স্ত্রী খাদিজা হয়েছে। আচ্ছা, মোহাম্মদ বিন কাসিম যতটুকু বলেছি ওইগুলো লেখা হয়ে গেছে কি? কি বললেন স্যার তার প্রথম? প্রথম, তার মানে প্রথম শিষ্য হলেন তার স্ত্রী খাদিজা। আচ্ছা, এই যেগুলো বললাম ওটা লিখেছো? ফার্স্ট মুসলিম ইনভেনশন মোহাম্মদ বিন কাসিম। হ্যাঁ স্যার। স্যার খাদিজা পুরো নামটা একবার বলুন তো। পুরো নাম জানি না গো, খাদিজা আছে, খাদিজা আছে। খাদিজাতুল কুবরা। পুরো নাম জেনে দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, খাদিজা জানলেই হবে। হয়েছে। উদ্দেশ্য 1 নম্বর লেখো, ইসলাম প্রচার। নেক্সট হচ্ছে মুসলিম আধিপত্য। নেক্সট হচ্ছে সম্পদ লুণ্ঠন। নেক্সট লেখো ভারত বিজয়ের আগ্রহ। এগুলো কিন্তু আরব আক্রমণের উদ্দেশ্য ছিল, আরব আক্রমণের উদ্দেশ্য ছিল। মিন্স হচ্ছে এর মানে উদ্দেশ্য মানে হচ্ছে ইসলাম ধর্মের উদ্দেশ্য এরকম নয় হয়তো, ঠিক আছে? মানে আরবরা হচ্ছে আহ আরবদের যে ইন্ডিয়ার যে আক্রমণ বা বিজয়, মানে ইন্ডিয়াকে মানে দখল করার মেন উদ্দেশ্য হচ্ছে কি, এটাই উদ্দেশ্য ছিল যে ইসলাম ধর্ম প্রচার করা, সম্পদ লুট করা, আর হচ্ছে মানে ভারত জয় করা। কিন্তু এটাই নয় সম্পদ লুণ্ঠন করা, এটা অ্যাকচুয়ালি ইসলাম ধর্মের উদ্দেশ্য নয় কিন্তু, ঠিক আছে? সেটা তো কোনো ধর্মের উদ্দেশ্য হতে পারে না। আমি হ্যাঁ কি না বল, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, হ্যালো, কেউ রেসপন্স করো। হ্যাঁ স্যার। সেটাই, কারণ এটা তো হতে পারে, এটা হচ্ছে এই যে উদ্দেশ্যগুলো বললাম, এই উদ্দেশ্য হচ্ছে প্রধানত আরব আক্রমণের মানে মানে যে মানে আরবরা যে ভারতবর্ষ আক্রমণ করেছিল সেটার উদ্দেশ্য, ঠিক আছে? এরকম নয় যে মানে ইসলাম ধর্ম লেখালাম তার মানে সেটার উদ্দেশ্য লেখালাম না কিন্তু, ঠিক আছে? যে ইসলাম ধর্মের উদ্দেশ্য এটা লেখালাম না, উদ্দেশ্য কার লেখালাম, যে ভারতবর্ষে আক্রমণের মূল উদ্দেশ্যটা কি, ইসলাম ধর্ম প্রচার করা, সম্পদ লুণ্ঠন করা এবং হচ্ছে মুসলিম আধিপত্য বিস্তার করা, এবং ঠিক আছে। তো সেই তার উপর ভিত্তি করে 712 সালে প্রথম মোহাম্মদ বিন কাসিম ইন্ডিয়া মানে আক্রমণ করে। পরবর্তীকালে তুর্কিরা আবার ভারতবর্ষ আক্রমণ করতে থাকে, ঠিক আছে? প্রথম তুর্কি যিনি ভারত আক্রমণ করেন তিনি কে? তিনি ছিলেন মাহমুদ গজনী। হ্যাঁ, মাহমুদ গজনী। গজনী হচ্ছে ভারতবর্ষে প্রথম তুর্কি, প্রথম ফার্স্ট তুর্কি মাহমুদ গজনী 998 সাল থেকে, ঠিক আছে? সাল বলতে খ্রিস্টাব্দ থেকে 998 খ্রিস্টাব্দ থেকে ভারতবর্ষ আক্রমণ করতে থাকে। কিন্তু কোনোভাবেই ভারতবর্ষ সে দখল করতে পারছে না। বারবার চেষ্টা করছে, বারবার ফেল হচ্ছে, বারবার চেষ্টা করছে, বারবার ফেল হচ্ছে। মানে দখল করা তো মানে কোনো একটা জায়গায় উঠে সেখানকার রাজা যারা থাকে তাদেরকে পরাস্ত করে দখল করা আর কি, এটাই। তো এরকম করতে 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 প্রায় 17 বার ভারতবর্ষ আক্রমণ করে মাহমুদ, ঠিক আছে, গজনী। এবং 17 বার আক্রমণ করার পর ভারতবর্ষে প্রথম তিনি মানে সফল হয় আর কি। 17 বার ভারত আক্রমণ করার পরে, ঠিক আছে? 22টা বছরে 17 বার স্যার করেছিল না? হ্যাঁ, 17 বার ভারত আক্রমণ করে।
এবং ভারত আক্রমণ করার পরে লাস্ট অফ যখন তিনি জয় করলেন, মানে ভারতবর্ষ কোনো একটা রাজাকে হারিয়ে, ঠিক আছে, তখন সেই সময় অর্থাৎ ওই কত সালে বললাম, 998 থেকে 1017 খ্রিস্টাব্দ 958 পর্যন্ত 17 না, স্বাধীন শাসন। 1030 এডির মধ্যে প্রায় 17 বার ভারত আক্রমণ করে, এবং ভারত আক্রমণ করার পর এবং যখন সে জয়ী হলো আর কি, তখন ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে সম্পদ তিনি নিয়ে চলে যায় বাড়িতে, মানে তার দেশে। ওকে, আমি লেখাবো, আমি একটু গল্প করে নিই, ঠিক আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তীকালে ইন 1025 he attacked and raided the most celebrated Hindu temple Samnath lies on the coast of the extreme south of Kathiawar. The temple was destroyed 1026 AD. তো 17 বার তিনি ভারত আক্রমণ করেন, ফেলিওর হয়, লাস্ট মাথায় তিনি যখন ভারত আক্রমণ মানে জয় করলেন আর কি, সেই সময় আর কি 1025 খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারতবর্ষের পশ্চিম উপকূলের যে গুজরাট রাজ্য রয়েছে সেখানে তিনি আক্রমণ করেন, এবং হচ্ছে হিন্দু যে টেম্পেল সোমনাথ টেম্পেল, হিন্দু টেম্পেল সোমনাথ মন্দির, বললাম না প্রথম উদ্দেশ্য ছিল সম্পদ লুণ্ঠন করা, ঠিক আছে। তো এই সোমনাথ মন্দির লুণ্ঠন করেন, ঠিক আছে, কত সালে? 1025 এডি, 1025 খ্রিস্টাব্দে। এবং মন্দির তো লুণ্ঠন করেন, সঙ্গে হচ্ছে মন্দির লুণ্ঠন করার পর 1026 খ্রিস্টাব্দে মন্দিরকে ধ্বংস করেন। The temple was destroyed in 1026 AD, ঠিক আছে। অর্থাৎ এটা প্রশ্ন আসে, এবং সম্পদ এই যে সোমনাথ মন্দির তিনি লুণ্ঠন করেন, প্রায় 2 কোটি স্বর্ণ মুদ্রা, মানে সোনার মুদ্রা, 2 কোটি সোনার মুদ্রা, ভাবো তখনকার দিনে 2 কোটি সোনার মুদ্রা, ভাবো তো কত হতে পারে। 2 কোটি সোনার মুদ্রা তিনি লুণ্ঠন করেন। গজনী স্যার? হ্যাঁ, ঠিক আছে, মাহমুদ গজনী 2 কোটি সোনার মুদ্রা, যেটা কিনা সোমনাথ টেম্পেলে ছিল, সেটা লুণ্ঠন করেন। এবং ওই সময়ে গুজরাটের রাজা ছিলেন যেটা ভীম হচ্ছে রাজা ছিলেন, এবং যাকে তিনি হারিয়ে দেয়, মাহমুদ যাকে হারিয়ে দিয়ে সোমনাথ মন্দির লুণ্ঠন করে, ঠিক আছে। চলো এবার দেখো ফার্স্ট তুর্কি ইনভেনশন ইন ইন্ডিয়া, মাহমুদ গজনী, কত থেকে কত? 998 টু 1030 এডি। দেখো সুলতান মাহমুদ, পরের পয়েন্টে লেখো, সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেন। কতবার? দেখো 17 বার ভারত আক্রমণ করেন। এই পয়েন্টগুলো কোনগুলো পড়তে হবে সেগুলো বলে দিচ্ছি। কতবার 17 বার ভারত আক্রমণ করে। নেক্সট, কত সালে তিনি সোমনাথ মন্দির লুণ্ঠন করেন? লেখো 1025 খ্রিস্টাব্দে তিনি সোমনাথ মন্দির লুণ্ঠন করেন। তারপর লিখবে 1026 এডি, 1026 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির ধ্বংস করে। স্যার আরেকবার বলুন না, 1025 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির লুট করেন, তারপর কি বললেন? তারপর লেখো 1026 এডিতে খ্রিস্টাব্দে ডিস্ট্রয় করে। The temple was destroyed in
1026 সিটি। এবার যখন মাহমুদ, সুলতান মাহমুদ যখন ভারতে আসেন, সঙ্গে কিন্তু আরো একজন আসেন। এরকম প্রশ্ন আছে যে সুলতান মাহমুদের সঙ্গে কে ভারতে আসেন, কোন আরব পণ্ডিত ভারতে আসেন, এরকম আসে না যে এরকম যে আল বেরুনি। আল বেরুনি কার সময় ভারতবর্ষে আসে, বা কার সময় কার সঙ্গে ভারতে আসেন, বা কার সময় ভারতে আসেন? উত্তর হবে সুলতান মাহমুদের সঙ্গে। স্যার কি বললেন? ঠিক আছে, দেখো মাহমুদের সঙ্গে আল বিরুনি, আরব পণ্ডিত, লেখো আরব পণ্ডিত আল বিরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। তাহলে স্যার অলবিরুনি কোথাকার লোক ছিল বললে? আরবের হবে না অবশ্যই মরক্কো? হ্যাঁ, আরব কান্ট্রি। আরব। হ্যাঁ, ঠিক আছে। এবং আল বিরুনি ভারতবর্ষে এসে অনেক লেখালেখি করেন। ঠিক আছে, তার কয়েকটা বই আছে যেগুলো পরীক্ষাতে পড়ে। তারিক-ই হিন্দ, লেখো আল বিরুনির লেখা কয়েকটি বইয়ের নাম লেখো। তারিক-ই হিন্দ, একটু স্পেস দিয়ে লিখবে তারিক-ই হিন্দ। তারপর লেখো কিতাব উল হিন্দ। নেক্সট লেখো তহকিক-ই হিন্দ। তহকিক-ই হিন্দ। স্যার মাঝে কি বললেন? তারিক-ই-হিন্দ, তারপরে? কিতাব উল হিন্দ। কিতাব উল হিন্দ। হয়েছে। এবং আল বিরুনি যিনি ভারতবর্ষে আসেন, আল বিরুনির প্রকৃত নাম আবু রৈহান, একটু লিখে নেবে। আল বিরুনির প্রকৃত নাম আবু রৈহান। ঠিক আছে। তো যেহেতু আমরা কয়েকজন ওই মানে পণ্ডিতের নাম লিখছি, তাহলে আরো কয়েকজন পণ্ডিত তাদের একটু লেখা যাক, বা তারা কোথায় থেকে এসেছে একটু জানা যাক। নামটা আরেকবার বলুন। পরীক্ষাতে আসে এই টাইপের প্রশ্ন, মানে বলো প্রকৃত নামটা আরেকবার বলুন। প্রকৃত নাম লেখো আবু রৈহান বা আবু রিহান। আবু রিহান। আচ্ছা, আমরা এখন যতটুকু পড়লাম যে আল বিরুনি সম্পর্কে পড়লাম, আল বিরুনির লেখা বই কোথা থেকে আসে, তার প্রকৃত নাম কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। এবং আল বিরুনি একটা মানে ভারতবর্ষের মানুষদের নিয়ে একটা কথা বলেছেন যে ভারতবর্ষের মানুষ হচ্ছে ইতিহাস রচনায় উদাসীন। মানে কি, তখন অতটা লেখালেখি করতো না, বা মানে এরকম মানে ভেবেছিল আর কি, ভারতবর্ষের মানুষ ইতিহাস রচনায় উদাসীন ছিলেন। ঠিক আছে। তো যাই হোক, যেহেতু আমরা আল বিরুনি পড়লাম, তো এই সময় আর কি আরো অনেকজন এসেছিল বিভিন্ন কান্ট্রি থেকে। ঠিক আছে। মরক্কো থেকে এসেছিলেন ইবান বতুতা। দেখো হেডিং করো ইবান বতুতা। ইবান বতুতা সম্পর্কে একটু জেনে নিই। লেখো ইবান বতুতা, হেডিং করেছো। লেখো কোন দেশ থেকে আসে, লেখো ফ্রম হুইচ কান্ট্রি। লেখো আফ্রিকার মরক্কো। মরক্কো থেকে। হ্যাঁ, আফ্রিকার মরক্কো থেকে আসে। ঠিক আছে। এবং এই ইবান বতুতার কয়েকটা লেখা বইয়ের নাম আমাদের একটু জেনে নিতে হবে। লিখে নাও। নাম্বার 1 লেখো কিতাব উল রাহেলা। কিতাব উল রাহেলা। ঠিক আছে। নাম্বার 2 লেখো রচিত গ্রন্থ। রচিত গ্রন্থ। নেক্সট লেখো ইতালি থেকে একজন আসেন, তিনি হলেন কে, মার্কো পোলো। লেখো না, নেক্সট পণ্ডিতের নাম লেখো মার্কো পোলো। মার্কো পোলো কোথা থেকে আসে, কোন দেশ থেকে, লেখো হুইচ কান্ট্রি, ফ্রম হুইচ কান্ট্রি। লেখো। স্যার, হ্যাঁ বলো। ইবন বতুতা তো মোহাম্মদ বিন তুগলকের সময় ছিল না? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে আসে।
ইবন বতুতা, হ্যাঁ 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 হ্যাঁ, মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে আছে ইবন বতুতা। ঠিক, এইটা একটু লিখে নাও তো। মোহাম্মদ বিন তুগলকের সময়, সময় না, সঙ্গে মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে ইবন বতুতা আছে। আচ্ছা, নেক্সট কি বললাম? মার্কো পোলো ইতালি থেকে আসে, লেখো ইতালি থেকে আসেন মার্কো পোলো। হয়েছে? হ্যাঁ, স্যার একে পাগলা রাজা কেন বলা হতো? উনি কি ওই ডিসিশন গুলো উল্টো পাল্টা নিতেন নাকি? কে কে কে? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে অনেক কারণে পাগলা রাজা বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি উনি পাগলা না, স্যান পাগলা, ঠিক আছে? মোহাম্মদ বিন তুগলক ছিলেন সব থেকে এডুকেটেড সুলতান, সব থেকে মানে এটা ক্যালিফোর্নিয়া। দিল্লি তো দৌলতাবাদ বারবার চেঞ্জ করেছিল বলে তার জন্য পাগলা রাজা বলা হতো না? অ্যাকচুয়ালি মানে উনি অনেক কারণেই পাগলা রাজা বলা হয়। বিষয়টা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক হচ্ছে বিভিন্ন সময়ে যেগুলো তার ক্ষমতা নয় সেগুলো করার চেষ্টা করেছিল, ঠিক আছে? শুধু মানে রাজধানী চেঞ্জ, দিল্লি রাজধানী ছিল, সেখান থেকে দৌলতাবাদে রাজধানী নিয়ে যাচ্ছে। শুধু রাজধানী নিয়ে যাওয়া না, ধরো ধরো তুমি, আমি ধরো এখানকার বাসিন্দা, ধরো দিল্লির বাসিন্দা, বলছে আমি যাব, সঙ্গে সঙ্গে আমার জনগণকেও নিয়ে যাবো, মানে আমার রাজ্যে যারা যারা আছে দিল্লির সমস্ত মানুষকে নিয়ে যাবো। এটা হয় নাকি কখনো? ঠিক আছে? হ্যাঁ, যতজন স্যার গেছিল তার মধ্যে হয়তো 4-5 জন বেঁচে ছিল এমনি মতো। তো এবার সবাইকে নিয়ে যেতে বলছে, রাজার আদেশ না গেলে তোমার ঠ্যাং ভেঙে দেবে, মানে মেরে দেবে আর কি। তো রাজার আদেশ যেতে হবে। তো চলো, এবারে মানে এরকম ভুল ভাল ডিসিশন নিত। আর একটা কি, আরেকটা যে হচ্ছে মুদ্রা, মুদ্রা, মুদ্রা। ঠিক আছে? মুদ্রা, মানে তামার মুদ্রা প্রচলন করা, ঠিক আছে? এসব আরো অনেক ছিল, খোরসান এক্সপিডিশন, অনেক কারণ ছিল। মানে খোরসান মিন্স কি, যে মানে দুর্গম পার্বত্য অঞ্চল, বলছে আমরা ওই খোরসান অঞ্চল আমরা অধিকার করবো, ভারতবর্ষের বিস্তীর্ণ উত্তরে যে পার্বত্য অঞ্চল। তো ওই খোরসান অভিযানের স্বপ্ন দেখেছিল। ফলে কি হয়, ওখানে মানুষ প্রচুর টাকা খরচ করে সৈন্য টৈন্য নিয়ে সেখানে যায়, কিন্তু সৈন্য ওখানে গিয়েই সব শেষ, মারা যায়। প্রাকৃতিক মানে প্রতিকূল পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগের কারণে। তো সেখানে যা যা তিনি নিয়েছিলেন আর কি ডিসিশন, সবই ব্যর্থ হয়, কোনো কিছু সফল হয়নি। তো এখানে একে খামখেয়ালিপনা রাজা বলা হয়, এখন হুটহাট ডিসিশন নিতে। তো যাই হোক, এসব অন্য যখন আমি সুলতানি যুগ পড়াবো, ঠিক আছে, তখন হচ্ছে সুলতানি যুগ আসবে, এরপরে যুগ সুলতানি যুগে আসবো। তখন আরো ডিটেলস পড়বো, অসুবিধা নেই, ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো, মার্কো পোলো ইতালি থেকে আসে, ভারতের অর্থনৈতিক অবস্থা বিবরণ দেন তিনি, ঠিক আছে? চলো নেক্সট লেখো আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক, বলো তো আব্দুল রাজ্জাক কার সময় আসে? কে বলতে পারবে, বলে দাও তো। আব্দুল রাজ্জাক কার সময় আসে? স্যার মার্কো পোলোর লেখা কোনো কিছু নেই বই? না না না, ওই তো বললাম ভারতের অর্থনৈতিক অবস্থার বিবরণ দেন। আব্দুল রাজ্জাক ভুলে গেছো? এই বিজয়নগর সাম্রাজ্যের একজন রাজার সময় আসে, বলো। অপশন দেবো? দ্বিতীয় কে, দেবরায়। হরি? প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়? দ্বিতীয় দেবরায়। ইয়েস, দ্বিতীয় দ্বিতীয়। দেবরায়ের সময়। চলো লেখো, দ্বিতীয় দেবরায়ের সময় ভারতে আসে। এগুলো সবই পড়া, সব ভুলে গেছি, ঠিক আছে, অসুবিধা নেই, আবার শুরু করছি তো আবার। দ্বিতীয় দেবরায়ের সময় ভারতবর্ষে আসে। চলো নেক্সট লেখো, আচ্ছা, কি সম্পর্কে ইনি লেখালেখি করেন? লেখো, বিজয়নগর সাম্রাজ্যের আর্থ সামাজিক অবস্থা তুলে ধরেন। কোন দেশ থেকে আসেন? পারস্য দেশ থেকে। লেখো, পারস্য থেকে আসেন। স্যার ওটা কি বললেন, বিজয়নগর সাম্রাজ্যের? আর্থ আর্থ সামাজিক অবস্থার বিবরণ পাওয়া যায়, মানে ওনার লেখা থেকে
কারণ ওই সময় তিনি এসেছিলেন, সেই কারণে ওই সময়ের ইতিহাস তিনি লিখেছিলেন, বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস। নেক্সট লেখো নিকোলো কোন্টি। তিনি কোন দেশ থেকে এসেছিলেন? কে? আপনি যে বললেন এখনই, পারস্য। ওই যে আব্দুল। পারস্য দেশ থেকে আসেন। নিকোলো কোন্টি বলো, নিকোলো কোন্টি কোথায় থেকে আসে? কে? নিকোলো কোন্টি। দেখো নিকোলো কোন্টি বিজয়নগর সাম্রাজ্যে আসেন কার সময় বলো? প্রথম দেবরায়। হ্যাঁ প্রথম দেবরায়। হ্যাঁ, প্রথম দেবরায়। দেখো প্রথম দেবরায় নিকোলো কোন্টি। দেখি কে? এখান থেকে আর করতে হবে। নেক্সট লেখো সেকেন্ড তুর্কি ইনভেনশন ইন ইন্ডিয়া। তো প্রথম তুর্কি যিনি ভারতবর্ষে আক্রমণ করেন সেটা তো আমরা জানলাম, মোহাম্মদ গজনি। সেকেন্ড তুর্কি ইনভেনশন করেন কে? মোহাম্মদ ঘড়ি। মোহাম্মদ ঘড়ি ভারতবর্ষ আক্রমণ করে, যারা দ্বিতীয় তুর্কি। কত সালে? 1175 থেকে কেন? 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মোহাম্মদ ঘড়ি মানে টাইম পিরিয়ড ছিল ভারতবর্ষে। ভারতবর্ষে ছিল না, মানে মানে ওই পর্যন্ত তিনি বেঁচে ছিলেন আর কি। 1106 থেকে সরি 1175 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু ভারতবর্ষে আক্রমণ করেন, সেই ইতিহাসটা আমরা একটু জানবো। ঠিক আছে, মোহাম্মদ ঘড়ি ঠিক আছে অনেকবার ভারতবর্ষ আক্রমণ করেন, ঠিক আছে, মোটামুটি অনেকবার চেষ্টা করেন। তবে ভারতবর্ষে যখন তিনি আক্রমণ করেন, দুটো যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ হয়েছিলেন মোহাম্মদ ঘড়ির জন্য। ঠিক আছে, হেডিং করো মোহাম্মদ ঘড়ি। Muhammad Ghori invented India and laid the foundation of the Muslim domination in India. অর্থাৎ মোহাম্মদ ঘড়ি ভারতবর্ষ যখন আক্রমণ করেন, তখন আক্রমণ করার পর ভারতবর্ষের মুসলিম যে মানে প্রাধান্য, তার প্রকৃত প্রতিষ্ঠাতা তিনিই করেন। তো আরবরা প্রথম আক্রমণ করেছিল 712 খ্রিস্টাব্দ। দেখো 712 থেকে এখানে হয়ে গেল 1112, 1112 না 1191 খ্রিস্টাব্দ। প্রথম তরাইনের যুদ্ধ হয়, ঠিক আছে। প্রথম তরাইনের যুদ্ধ কার কার মধ্যে হয়? মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে প্রথম তরাইনের যুদ্ধ হয়। সেটা কত সালে? 1191। ঠিক আছে, তার মানে মাঝখানে কতগুলো বছর গেল? প্রায় 712 বললাম, 700, 800, 800, 900, 1000, প্রায় 400 থেকে 400 বছর। ঠিক আছে, মুসলিম আক্রমণ করলেও কিন্তু তারা কিন্তু অতটা বেশি প্রভাব বিস্তার করতে পারেনি বা প্রকৃত সাম্রাজ্য গড়ে তুলতে পারেনি। ঠিক আছে, তুর্কি সেকেন্ড তুর্কি যিনি অর্থাৎ মোহাম্মদ ঘড়ি, যখন পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেয় প্রথম তরাইনের যুদ্ধে, না প্রথম তরাইনের যুদ্ধে মানে হারিয়ে দেয় না, নিজেই হেরে যায়। হেরে যায়। ঠিক আছে, হ্যাঁ দেখো একটু লিখিয়ে দিই। দেখো দেখো মোহাম্মদ ঘড়ি ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। হয়েছে? দেখো মোহাম্মদ ঘড়ি ভারতের অভিযান শুরু করেন 1175 খ্রিস্টাব্দে।
and may he become the founder of Muslim ruler in India. দেখো তিনি ভারতবর্ষের স্যার কত খ্রিস্টাব্দে বললেন? হ্যাঁ স্যার 1100 1112 এই কত 1175 খ্রিস্টাব্দে অভিযান শুরু করে? হ্যাঁ 1175 খ্রিস্টাব্দ। এবার 1175 খ্রিস্টাব্দে শুরু করেন, কিন্তু আলটিমেট অনেক বছর পর, অনেক বছর বলতে কি ওই 95 সালে এবারে ভারতবর্ষ আক্রমণ করেন এবং বিভিন্ন অঞ্চল দখল করেন, পাঞ্জাব দখল করেন, অন্যান্য অঞ্চল দখল করেন, কিন্তু প্রকৃতভাবে যে সাম্রাজ্য দখল সেটা শুরু করে পৃথ্বীরাজ চৌহান এর সঙ্গে যুদ্ধের মাধ্যমে। তো পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির দুটো যুদ্ধ হয়, প্রথম তরাইনের যুদ্ধ মানে তরাইনের যুদ্ধ, আর একটা যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ। কি বললাম? প্রথম পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে কার মোহাম্মদ ঘুরির কি হয়, দুটো যুদ্ধ হয়। একটা প্রথম তরাইনের যুদ্ধ, সেটা কত সালে? 1191 সালে। কি বললাম? প্রথমটা 91 আর দ্বিতীয়টা হ্যাঁ 92। হ্যাঁ, এবং দ্বিতীয় যে যুদ্ধ হয় সেটা 1192। ঠিক আছে। তো প্রথম যুদ্ধে তিনি হেরে গিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে তিনি পরাজিত করেন। ঠিক আছে। এবং পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করলেন এবং পৃথ্বীরাজ চৌহানকে তিনি মানে হত্যা করেন। ঠিক আছে, হত্যা করেন এবং হত্যা করে তিনি মানে জিতে যায় এবং প্রতিষ্ঠা করে দিলেন মুসলিম সাম্রাজ্য। ঠিক আছে, চলো লেখো প্রথম তরাইনের যুদ্ধ। দেখো 1191 খ্রিস্টাব্দ, 1191 খ্রিস্টাব্দ। যুদ্ধ হয় লেখো পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরি। স্যার এই কোশ্চেনটা পড়ি। এটা পড়েছিল? হ্যাঁ হ্যাঁ পুরে সাহেব ফার্স্ট হ্যাঁ হাফে ফুডে সাহেব পড়েছিল স্যার, প্রথম 16 তরাইনের যুদ্ধ তারিখে কত সালে? ফার্স্ট হাফে। আচ্ছা ঠিক আছে, চলো এর মানে পড়াশোনা অনেকে বলে না ইতিহাস বা অন্যান্য সাবজেক্ট জিকে টিকে মানে মানে কিছু বুঝতে পারছে না। পড়াশোনা এইভাবে করতে হয়। ঠিক আছে, মানে এইভাবে পড়াশোনা করলে কি হবে, মানে এইভাবে মানে কি এরকম পর 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 পড়ে যেতে হবে, মানে পড়াশোনা করতে হবে, তাহলে মানে ডিটেলস মানে এমসিকিউ করবে না তোমরা জীবনে, পড়াশোনা এরকম ভাবে করবে না, এমসিকিউ করে জীবনে হয় না। ঠিক আছে, এরকম ভাবে পড়াশোনা করতে হবে, করলে এখান থেকে যত প্রশ্ন হবে মানে তুমি পারবে। এবার প্রশ্ন দেখতে মানে সহজ আসবে কিছু, আবার কঠিন আসবে, যেমন এই প্রশ্নটা সহজ প্রশ্ন এসেছিল প্রথম তরাই, যদিও এটা সহজ না, পড়াশোনা করলে তারপর সহজ হয়। ঠিক আছে, তো চলো দেখো পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি, এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়। তারপর দেখো দ্বিতীয় তরাইনের যুদ্ধ। দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়? 92। 1192। 1192। দেখো পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে, আচ্ছা মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ, লেখো পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় এবং ঘুরি তাকে হত্যা করেন। মোহাম্মদ ঘুরি তাকে হত্যা করেন। তাই তো? এবং হত্যা করে তাকে পরাজিত করেন এবং হত্যা করেন। ওকে, এবং ঘড়ি মোহাম্মদ ঘড়ি হচ্ছে জিতে যায়। এর
পরবর্তীকালে মোহাম্মদ ঘুরি তো পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করলেন, জিতে গেলেন। তারপরে আর কি তিনি আবার একজন চান্দরি বলে একটা জায়গা আছে, সেই চন্দোয়ারের যুদ্ধ হয়, চান্দরির যুদ্ধ, ঠিক আছে, বা চন্দোয়ারের যুদ্ধ। কার কার সঙ্গে হয়? মোহাম্মদ ঘুরির সঙ্গে, মানে ওই কনৌজের একজন রাজা ছিলেন, কনৌজের রাজার সঙ্গে যুদ্ধ হয় জয়চাঁদ। জয়চাঁদের সঙ্গে হচ্ছে মোহাম্মদ ঘুরির যুদ্ধ হয়, যেটা চন্দওয়ারার যুদ্ধ নামে পরিচিত। হেডিং করো চন্দওয়ারের যুদ্ধ, চন্দওয়ারের যুদ্ধ। স্যার সাল, স্যার একবার সালটা বলবেন? 1194 চন্দওয়ারের যুদ্ধ। বলো, কয়েকটা প্রশ্ন করি, তাহলে তোমাদের নাহলে ঘুম পেয়ে যাবে। স্যার কনৌজের রাজার নাম কি বললেন? কনৌজের রাজা লেখো জয়চাঁদ। হয়েছে? বলো নীলাঞ্জনা, বলো। হ্যাঁ স্যার বলুন। বলো কিতাবুল রাহেলা কার লেখা? এটা ইবন ইবন বতুতার। আচ্ছা, সঞ্চিতা বলো। হ্যাঁ স্যার বলুন। দাহিরকে পরাজিত করেন কে? কাশিম, মোহাম্মদ বিন হুম? কাশিম। মোহাম্মদ বিন কাশিম। প্রথম আরবরা প্রথম সিন্ধু জয় করে কত সালে? 712। সুস্মিতা বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। বলো 17 বার ভারত আক্রমণ করেন কে? মাহমুদ গজনী। আচ্ছা, সহিলি বলো। আবু রিহান কার নাম? আলবেরুনি। আচ্ছা, নেক্সট বলো রাজীব বলো। মার্কো পোলো কোথা থেকে আসে? ইতালি। আচ্ছা, নেক্সট বলো দ্বিতীয় দেবরায়ের সময় কোন রাজা ভারতবর্ষে আসে? প্রিয়াঙ্কা বলো। বলো দেবাশিস বলো। আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক। ঠিক আছে, চলো ঠিক আছে, সবই তো পারলে। চলো এবার লেখো চন্দোয়ারের যুদ্ধ হয়ে গেছে, কমপ্লিট। চন্দ্রগড় না চন্দ্রওয়ারের যুদ্ধ কি বললেন? চন্দোয়ারার যুদ্ধ। স্যার একটু বলে দিন। কি বলবো? চন্দ্রওয়ারের যুদ্ধটা বলে দিন। চন্দ্রওয়ারের আচ্ছা আচ্ছা, লেখো লেখো মোহাম্মদ ঘুরির সঙ্গে জয়চাঁদের যুদ্ধ হয়। জয়চাঁদ এর সঙ্গে মোহাম্মদ ঘুরির যুদ্ধ হয়। জয়চাঁদকে পরাজিত করেন এবং তাকে হত্যা করেন এবং বারাণসী লুণ্ঠন করেন। বারাণসী লুণ্ঠন করেন। শাহনামা গ্রন্থের রচয়িতা কে? বলো, কে বলবে বলে দাও। শাহনামা গ্রন্থের রচয়িতা কে? স্যার বারাণসীটা কি বললেন? কথাটা কেটে গেল, বুঝতে পারলাম না। বারাণসী লুণ্ঠন করে। স্যার চন্দ্রওয়ারের যুদ্ধটা আরেকবার বলুন, সব কথা কেটে কেটে এসছে তো বুঝতে পারিনি। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ওই কি যেন বললেন, কার সাথে মানে চন্দ্রওয়ারে কার সাথে কার যুদ্ধ হয়েছে ওটা বুঝতে পারলাম না। কি লিখলে? ওই যেটা লিখতে পারিনি স্যার। কোনটা? স্যার কোশ্চেনটা কি বললেন স্যার? ওই যে চন্দ্রওয়ারের যুদ্ধ। চন্দ্রওয়ারের যুদ্ধ হ্যালো। সেটা কি সারা নামা না কি বললেন যে?
ও আচ্ছা আচ্ছা, শাহনামা গ্রন্থের রচয়িতা কি কে আমি বলতে ফে- বলেছি? ফেরদাউসি ফেরদাউসি ফিরদৌসি। হ্যাঁ দেখো, ফিরদৌসি শাহনামা গ্রন্থের রচয়িতা। আচ্ছা, হঠাৎ করে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ মানে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করলো। যদিও পৃথ্বীরাজ চৌহান ছিলেন একজন সম্রাট, তাকে পরাজিত করে হঠাৎ করে কিভাবে সম্ভব হলো মোহাম্মদ ঘুরি একে পরাজিত করার? মানে কি, কেন কেন সম্ভব হলো? ঠিক আছে, রিজন ফর দি স্যার কি বললেন বই এটার নাম কি ফিরদৌসি কি সাহা শাহনামা। শাহনামা গ্রন্থের নামা রচয়িতা হ্যাঁ ফিরদৌসি। স্যার এই ফিরদৌসি কে ছিলেন, মানে এই পরিপ্রেক্ষিতে বললেন যে? ফিরদৌসি একজন হচ্ছে ইয়ে ছিলেন আর কি, মানে এমনি বললাম আর কি, একজন পর্যটক ছিলেন ফিরদৌসি শাহনামা গ্রন্থের রচয়িতা। আচ্ছা, হোয়াট ইজ দি রিজন ফর দি সাকসেস অফ দি তুর্কি ইন ইন্ডিয়া? ভারতবর্ষে তুর্কি সাম্রাজ্যের যে আক্রমণ, কেন এরা সফল হলো, সবাইকে পরাজিত করে কেন? মানে এর অনেকগুলো কারণ ছিল এর মধ্যে। প্রথমত ছিল রাজপুত ল্যাক অফ ইউনিটি অ্যান্ড অর্গানাইজেশন অ্যান্ড ওয়ার ডিভাইডেড বাই দি রিভাইভাল রিভালরিস। দেখো, বলছে রাজপুতরা প্রথমত এদের ইউনিটি কম ছিল, ল্যাক অফ ইউনিটি, এবং তাদের সংগঠন খুবই দুর্বল ছিল। অ্যান্ড ওরা ডিভাইডেড মানে অনেকগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত ছিল তাদের সাম্রাজ্য। এই কারণে অতি সহজে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করতে সক্ষম হয়েছে। ওকে, যদিও এটা তোমাদের লিখতে হবে না, জাস্ট শুনে নাও। ওকে, অ্যান্ড নাম্বার 2 পয়েন্ট কি, দেয়ার ওয়াজ নো সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ রাজপুতদের মধ্যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল না, অর্থাৎ যে কিনা একজন পরিচালিত করবে পুরো সাম্রাজ্যটা। সাম্রাজ্য মিন্স কি, ওই সংসারটা। ঠিক আছে, মানে একটা, যেমন ধরো বর্তমানে একটা কেন্দ্রীয় সরকার যে নির্বাচন হবে আর কি, লোকসভা নির্বাচন, এখানে একজন লিডার, যে লিডারটা ভারতবর্ষ পরিচালিত করবে, হয়েছে? কিন্তু এটা হচ্ছে অর্গানাইজড একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, বাট দেয়ার ওয়াজ নো সেন্ট্রাল গভর্নমেন্ট। সেখানে ছোট 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 অনেক রাজ্য ছিল, অনেক, যে প্রত্যেকে তার নিজের মতো করে চলতো, নিজের মতো করে করতো, ফলে কি হতো, তাদের মধ্যে ইউনিটি তো ছিল না। ওকে, নাম্বার 3 পয়েন্ট কি, দি রাজপুত কিংডম ওয়ার স্মল এন্ড স্ক্যাটার্ড। অর্থাৎ এই রাজপুতদের যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যগুলো খুবই ছোট এবং বিচ্ছিন্ন। ঠিক আছে, তো ছোট হলে কি হবে, পাওয়ার কম হবে, এবং স্ক্যাটার মানে বিচ্ছিন্ন হলে তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে কোনো যোগাযোগ থাকবে না। হয়েছে, এবার বলো। স্যার স্যার এখানটা কিন্তু কিছু লিখিনি, এটা কি কি মানে কি লিখবো বলুন তো প্রথম থেকে? and the রাজপুত কিংডম ওয়ার স্মল এন্ড স্ক্যাটার। আচ্ছা, প্রথম থেকে 3টে পয়েন্ট লেখো। রাজপুত ল্যাক অফ ইউনিটি, কজেস অফ লেখো, কারণ লেখো, ভারতবর্ষে তুর্কি বিজয়ের কারণ। নাম্বার 1 লেখো, ল্যাক অফ ইউনিটি, রাজপুতস ল্যাক অফ ইউনিটি, অর্থাৎ রাজপুতদের ইউনিটি কম ছিল, অ্যান্ড অর্গানাইজেশন। নাম্বার 2 লেখো, রাজপুত আর স্মল অ্যান্ড স্ক্যাটার, রাজপুতরা ছিল ছোট এবং বিচ্ছিন্ন। রাজপুত ল্যাক অফ ইউনিটি অ্যান্ড, হ্যাঁ, ফার্স্টেরটা কি বললেন, রাজপুত ল্যাক অফ ইউনিটি অ্যান্ড ল্যাক অফ ইউনিটি, কি বললাম? অ্যান্ড অর্গানাইজেশন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অর্গানাইজেশন মানে কোনো সংগঠিত অর্গানাইজেশন ছিল না, ল্যাক অফ ইউনিটি তো ছিল না, সঙ্গে হচ্ছে
অর্গানাইজেশনের অভাব কম ছিল। নেক্সট দেখো, দেয়ার ওয়াজ নো সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল না। তো এই সমস্ত কারণে ভারতবর্ষে তুর্কি সাম্রাজ্য বিস্তার লাভ করে। ঠিক আছে, বসে গেল। তো ভারতবর্ষে তিনি অর্থাৎ মোহাম্মদ ঘুরি মুসলিম সাম্রাজ্য একটা প্রতিষ্ঠা করে গেল। ঠিক আছে, বিশাল সাম্রাজ্য একটা প্রতিষ্ঠা করে গেল। ওকে, তারপরে কি হলো, তারপরে আর কি মোহাম্মদ ঘুরিকে 1606 খ্রিস্টাব্দে একজন তাকে মেরে দেয়। ঠিক আছে, মারা যায়, অর্থাৎ 1606 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যায়। এবং মোহাম্মদ ঘুরি যখন মারা যায়, তাহলে ভারতবর্ষে এই যে বিশাল সাম্রাজ্য, তার দায়িত্ব কার হাতে পড়ে? তার যে সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবক। স্যার কত বললেন আপনি? 1606 বলছেন, 1606 মারা যায়। কি বললাম আমি? 1200। 1206 হবে, 1606 বলছেন। হ্যাঁ, 1206। 1206, হ্যাঁ ওটা ভুল হয়ে গেছে, ওটা এড করে না, 1206 হবে, 1606 না। 1206-এ মারা যায় তিনি। এবং মারা যাওয়ার পরে তার যে মানে ভারতবর্ষ যে দখল করেছিল, এবং সেই দখল করার পরে তার পরবর্তী যে সাম্রাজ্য, ঠিক আছে, সেটা কার হাতে চলে যায়? চলে যায় কুতুবউদ্দিন আইবকের হাতে। ঠিক আছে, এবং কুতুবউদ্দিন আইবক এবার নিজের নামে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে দেন, আইবক বা বংশ বা মানে দাস বংশ। মানে দাস ছিলেন, কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস, মোহাম্মদ ঘুরি দাস ছিলেন। ঠিক আছে, Muhammad Ghori acquired become the nucleus of the new political entity of India and the Sultanate। অর্থাৎ মোহাম্মদ ঘুরি কি করলো? দিল্লির সুলতান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে গেলেন। এবং পরবর্তীকালে এই সাম্রাজ্যটা চলতে থাকে। এবং এই সুলতানি পিরিয়ডটা হচ্ছে পরবর্তীকালে বিভিন্ন বংশের মধ্যে স্থানান্তরিত হতে থাকে এবং হচ্ছে একটা বিশাল সুলতানি যুগের সূত্রপাত ঘটে। এবং এই সুলতানি যুগকে তাদের পিরিয়ডের উপর ভিত্তি করে মূলত পাঁচটি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ সুলতানি পিরিয়ডকে 5টা ভাগে ভাগ করে দেওয়া হয়। বিভিন্ন বংশ পরম্পরায় পারস্পরিকভাবে এই দিল্লি শাসন করেছিলেন বলে মূলত কয়েকটি ভাগে দিল্লির এই সুলতানি বংশকে কয়েকটা ভাগে ডিভাইডেড করে দেওয়া হয়। তো এই 5টা সুলতানি বংশ কি কি একটু জেনে নেওয়া যাক, তারপরে এদের সম্পর্কে আমরা পড়ব। প্রথম যে বংশটা প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক, সেটা হচ্ছে দাস বংশ। স্ল্যাব ডাইনাস্টি, 1206 সালে মোহাম্মদ ঘুরি মারা গেলেন, তারপর থেকে শুরু হয়ে গেল কুতুবউদ্দিন আইবকের দাস বংশ। এবং এই দাস বংশ কন্টিনিউয়াস 1206 থেকে 1219 সাল পর্যন্ত এই দাস বংশ চলতে থাকলো। তার পরবর্তীকালে খ্রিস্টাব্দটা বলুন, দাসবংশের খ্রিস্টাব্দটা। পরপর তোমরা পরপর এই সালগুলো লিখে মানে বংশগুলো লিখবে এবং সঙ্গে সালও লিখবে, কারণ সালটা পরে এবং ক্রোনোলজিক্যালি পরে। পুরো এই পার্টটা আমাদের ভালো করে লিখতে হবে বা জানতে হবে। প্রথম যে বংশটা সেটা হচ্ছে স্ল্যাব ডাইনাস্টি, মানে বাংলায় বলে দাস বংশ। এর টাইম পিরিয়ড কত? প্রথম থেকে লিখে দিন। কোথা থেকে লেখাও বলো? কিছুই লেখনি না? এই যে ওই লিখেছি হচ্ছে কুতুবউদ্দিন আইবক, আইবকের হাতে চলে আসে পরবর্তী শাসনভার, তারপরে তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির দাস, এই পর্যন্ত লিখেছি। ঠিক আছে, দেখো মোহাম্মদ ঘুরি প্রতিষ্ঠিত দিল্লির সুলতানি বংশ
বংশকে পিরিয়ডের উপর ভিত্তি করে মূলত 5টি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 লেখো স্ল্যাব ডাইনাস্টি, দাস বংশ, 1206 থেকে 1290 ব্র্যাকেটের মধ্যে লিখবে। নাম্বার 3 লেখো খুলজি ডাইনাস্টি, স্যার 1206 থেকে 1219 বললেন না প্রথমে? 1290। স্যার তারপরে আপনি খলজি বংশ বলছেন, ওটা তো দ্বিতীয় হবে তো। হ্যাঁ দ্বিতীয়, ওই তো 2 নম্বর পরপর লিখে যাবে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম ভাবে পরপর লিখে যাও। দাস বংশ হয়ে গেল। এবার লেখো খলজি বংশ, খলজি ডাইনাস্টি। টাইম পিরিয়ডটাও লিখে নাও, 1290 থেকে 1320। স্যার টাইমটা একবার বলুন। টাইম পিরিয়ডটা লেখো 1290 থেকে 1320। নাম্বার 3 লেখো তুগলক ডাইনাস্টি, তুগলক ডাইনাস্টি দেখো 1320 থেকে 1414। দেখো যতগুলো, হ্যাঁ দেখো তুগলক ডাইনাস্টি 1320 থেকে 1414। হয়েছে? তারপরে লেখো সৈয়দ বংশ, 1414 থেকে 1451। নেক্সট লেখো লোধি বংশ, 1451 থেকে 1526। স্যার সৈয়দ বংশটা আরেকবার বলবেন, মানে সৈয়দ বংশের সারিটা। সৈয়দ বংশ লেখো 1451 থেকে 1526। না স্যার ভুল বললেন, সৈয়দ বংশ 4 নম্বরটা। আচ্ছা 4 নম্বর হচ্ছে 1414 থেকে 51। নেক্সট লেখো লোধি ডাইনাস্টি, 1451 থেকে 1526। দেখো এইবার আমরা শুরু করব লাস্ট স্লেভ ডাইনাস্টি বা দাস বংশ। ঠিক আছে, এই দাস বংশ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, তো আইবক কেন? আইবক কথার অর্থ হচ্ছে দাস। অ্যাকচুয়ালি তিনি তো দাস। কার দাস? কার দাস বলো? মোহাম্মদ ঘুরির দাস। মোহাম্মদ ঘুরির দাস। সেই কারণে বলছে ভাই আমি দাস, তাহলে আমি দাস বংশ প্রতিষ্ঠা করে দিই, তাহলে আমার নামেও হয়ে গেল। ঠিক আছে, তাহলে দাস বংশ তিনি প্রতিষ্ঠা করে গেলেন, যিনি কুতুবউদ্দিন আইবক। কত সালে? 1206। এবং তিনি সিংহাসনে বসেন, সঙ্গে সঙ্গে তিনি একটা উপাধি নিয়ে নেন। কি উপাধি? লাখো বক্স। বলছে আমি লাখো বক্স। কেন লাখো বক্স? তিনি প্রচুর দান ধ্যান করেন, সেই কারণে তিনি লাখো বক্স উপাধি নিয়ে নেন। ঠিক আছে, এবং কুতুবউদ্দিন আইবক সম্পর্কে একটু আমরা ভালো করে জেনে নিই, তারপরে তোমরা বুঝে যাবে। কি বলছে দেখো, আমি পড়ছি তোমরা শুনতে থাকো, এবং তারপরে কি লিখতে হবে সেটা বলে দিচ্ছি। দেখো এ তুর্কিশ স্ল্যাব বাই অরিজিন he was purchased by Muhammad Ghori, who later made him is his governor। তাকে গভর্নর করে নেয়, মানে প্রথমে তাকে কিনে নেয়, মানে তখন কিনতে পাওয়া যেত মানুষকে, কেনা বেচা চলতো। বলে তো কেনা বেচা চলতো, কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে এই কেনা বেচা মানে করা যাবে না?
23 23। 23 এই কি বলছে, আফটার দি ডেথ অফ ঘড়ি, ঘড়ি মারা যাবার পরে কি হলো? আইবক বিকাম দি মাস্টার অফ দি হিন্দুস্তান। মানে ঘড়ি তো সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, মুসলিম সাম্রাজ্য। এবার যখন ঘড়ি মারা গেল, এবারে মাস্টার হয়ে গেল কে? কুতুবউদ্দিন আইবক। সেইখানে বলছে আইবক বিকাম দি মাস্টার অফ দি হিন্দুস্তান এন্ড ফাউন্ডেড স্ল্যাব ডাইনাস্টি। এবং প্রতিষ্ঠা করে গেলেন কোন বংশ? দাস বংশ প্রতিষ্ঠা করে গেলেন। কত সালে? 1206 খ্রিস্টাব্দে। ফর হিজ generosity he was given the title of লাখোবক্স, গিভার অফ লাক্স। অর্থাৎ তার যে বৈশিষ্ট্য, তার যে দান সেবা করার যে মহৎ গুণ, সেটার জন্য তিনি সিংহাসনে বসেন লাখোবক্স উপাধি নেন। এরকম প্রশ্ন আসবে, কার উপাধি লাখোবক্স? লাখোবক্স কে উপাধি কে ধারণ করেন? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। যতটুকু বললাম একটু লিখে নাও। কি লিখবে? দেখো, কুতুবউদ্দিন আইবক দাস বংশ প্রতিষ্ঠা করেন 1206 খ্রিস্টাব্দে এবং সিংহাসনে বসে তিনি লাখোবক্স উপাধি নেন। এই দুটো পয়েন্ট লিখে নাও। তারপরে পয়েন্টটা বলবো এবং পরে তোমরা লিখবে, যেটা বললাম সেটা লিখে নাও। নেক্সট, হি ডায়েড, তিনি মারা যান 1210 খ্রিস্টাব্দে। ওই যখন প্লেইং চৌগান অর্থাৎ তিনি যখন পোলো খেলতে গিয়ে তিনি মারা যায়। ঠিক আছে, পোলো খেলতে গিয়ে মারা যায়। হি কনস্ট্রাক্টেড 2 মস্ক, তিনি দুটো মানে মসজিদ প্রতিষ্ঠা করেন। সেই দুটো মসজিদ কি কি? নাম্বার 1 হচ্ছে কুয়াতুল ইসলাম এট দিল্লি, অর্থাৎ দিল্লিতে তিনি কুয়াতুল ইসলাম মসজিদ প্রতিষ্ঠা করেন। এটা আপনি কুতুবউদ্দিনেরই কথা বলছেন তো? হ্যাঁ, কুতুবউদ্দিন। তিনি পোলো খেলতে গিয়ে মারা যান। পোলো খেলতে গিয়ে মারা যায়, হ্যাঁ, এগুলো লিখে নাও। পোলো খেলতে গিয়ে মারা যায়। ঘোড়ার পিঠ থেকে হ্যাঁ, ঘোড়ার আবার পিঠ থেকে মারা যায়, এগুলো হয়। রাজা টাজা লোক কোথায় যুদ্ধ বুদ্ধ করতে গিয়ে মারা যাবে, সে খেলতে গিয়ে নাকি মারা গেছে। কারণটা দেখো। তাহলে বলো। He constructed 2 mosques. নাম্বার 1 কি? কুয়াতুল ইসলাম and at দিল্লি, অর্থাৎ দিল্লিতে তিনি কুয়াতুল ইসলাম প্রতিষ্ঠা করেন। and আলাইদিন কা ঝানপা at আজমির, এবং আজমিরে প্রতিষ্ঠা করেন আলাইদিন কা ঝানপা। আলাইদিন কা ঝোপড়া। হ্যাঁ, ঝোপড়া বা ঝনপা একই, ঝোপড়া বা ঝনপা একই। দেখো, হ্যাঁ, আগেরটা কি বললেন? দিল্লিতে কি করেন ওই মসজিদের নাম? দিল্লিতে প্রতিষ্ঠা করেন কুয়াতুল ইসলাম। এবং তিনি দুটো মসজিদ প্রতিষ্ঠা করেন, একটা লেখো কুয়াতুল ইসলাম, নাম্বার 2 যেটা হচ্ছে দিল্লিতে, এবং আজমিরে প্রতিষ্ঠা করেন আলাইদিন কা ঝানপা। And he also became the constructed of Qutub Minar in honor of his famous Sufi sant খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। অর্থাৎ তিনি একজন হচ্ছে সুফি সন্ত ছিলেন, সুফি সন্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ঠিক আছে, এনার সম্মান জানানোর জন্য তিনি কি করলেন? কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করে দিলেন। চলো, তিনি কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন। লেখো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সম্মান জানানোর জন্য। এবং কুতুবউদ্দিন আইবকের কয়েকজন, এটা কে ছিলেন? খাজা খাজা একজন সুফি সন্ত আর কি, সুফি মানে, আরে সেই সুফিবাদী, যেমন হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায় তৈরি হয়েছে। নামটা কি বলেন? খাজা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি।
হয়েছে। এবং তার সময়ে মানে তার পৃষ্ঠপোষক ছিলেন কে? হাসান উল নিজামি। লিখে নাও। কুতুবউদ্দিন আইবক এর পৃষ্ঠপোষক ছিলেন হাসান উল নিজামি। স্যার হ্যাঁ, এটা কুতুবউদ্দিন আইবক ছিল নাকি হাসানুল নিজামী ছিল পৃষ্ঠপোষক? আচ্ছা কোনটা? আমি হ্যাঁ হাসানুল ইনি মানে এনাকে মানে ভালোবাসতো বা এনার মানে ইয়ে ছিলেন, অনুগ্রহ পুষ্ট ছিলেন হাসান মানে কুতুবউদ্দিন আইবক ছিলেন আর কি। আমি তো মানে উল্টোটা বললাম তাই উল্টোটা জিজ্ঞেস বলে দিয়েছি। করলাম। স্যার আর ভরাবেন না, হ্যাঁ, আপনার চাপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে পড়াচ্ছি, তোমরা বুঝতে পারছো না। আমি অলরেডি মানে মাঝে এরকম ঝুমাচ্ছি আর পড়াচ্ছি, মানে আমি কি পড়াচ্ছি আমি বুঝতে পারছি না। আমি সত্যি কথা ঠিক রেখে দিন আর ভরাবেন না। আমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়াচ্ছি আজকে বেকার দেখো। এখানে নাম্বারগুলো কাটা যাবে স্যার। কিন্তু আমি এটা বলতে পারি একটা এখান থেকে একটা ভুলভাল পড়াইনি, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু আমি সচেতন ভাবে পড়াচ্ছি। ঠিক আছে, মানে তো স্যার ওই পৃষ্ঠপোষকটা বলুন, কি কার হ্যাঁ, পৃষ্ঠপোষকতা দেখো কে করেছিলেন? হাসান উল নিজামির পৃষ্ঠপোষক ছিলেন কুতুবউদ্দিন আইবক। এই পর্যন্ত কুতুবউদ্দিন আইবক পর্যন্ত থাক, ঠিক আছে, বাকিটা পরের দিন হবে। আর আমি প্রশ্ন করি এখন, তোমরা উত্তর দাও দেখি। গ্রুপে অ্যান্সার দেবে, আর যে কোনো একটা গ্রুপেই দাও, মানে এই গ্রুপটাতে দাও, অল গ্রুপে দাও। ফার্স্ট প্রশ্ন, হু ওয়াজ দি ফার্স্ট রিয়েল কিং অফ সুলতানেট? হু ওয়াজ দি ফার্স্ট রিয়েল কিং অফ সুলতানেট, অর্থাৎ সুলতান বংশের ফার্স্ট রিয়েল কিং এর নাম কি? অপশন কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন এবং আলাউদ্দিন খলজি। তোমরা মনে হচ্ছে পারবে না, অনেকে পারবে না, আবার অনেকে পারবে। মোটামুটি বলে দাও কারা কারা পারবে। আশা করি পারবে অনেকে। আচ্ছা, অল গ্রুপে দিয়ে দাও অ্যান্সার। সুলতান বংশের বললেন স্যার? সুলতানি, হ্যাঁ, সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কি? আমি যদিও পড়াইনি, আজকে যতটুকু হয়েছে তার মধ্যে এই উত্তরটা মানে পড়াইনি, সেখানে তোমরা নাও পারতে পারো, ঠিক আছে। হ্যাঁ, যেগুলো তোমরা পুরানো ছেলে মেয়ে তোমরাই পারবে। ইলতুৎমিশ, উত্তরটা বলে দিই, ইলতুৎমিশ, ঠিক আছে। ইলতুৎমিশ হলেন মানে এর পরে যিনি মানে কুতুবউদ্দিন আইবকের পরে ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবক তো ফাউন্ডার মানে প্রতিষ্ঠা করে গেল, ঠিক আছে। এরপরে হচ্ছে ইলতুৎমিশ আসে, তিনি হচ্ছেন রিয়েল ফাউন্ডার বলা হয় ওনাকে। নেক্সট, আচ্ছা এটা এখান থেকে প্রশ্ন না করে আমি মিক্সড প্রশ্ন করি, যাতে কি হয়, এটা এটা পুরোটা পড়া হয়ে গেলে তাহলে আমি প্রশ্ন করলে সুবিধা হবে। চলো, আগের দিনে সিএ থেকে কিছু কোশ্চেন করুন স্যার। সিএ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেব। হুম, কোশ্চেন করছি, চাপ নিতে হবে না। হুম, চলো, কোশ্চেন একটু কঠিন হবে, ঠিক আছে। চলো, who was the who was the nationalist leader to be elected as the speaker of Central Legislative Assembly 1925? 1925 সালে, এটা আমি পড়িয়েছি, তোমরা ভুলে গেছো হয়তো অনেকে, কিন্তু পারবে আশা করি, মনে তো থাকবে। হু ওয়াজ দি ন্যাশনালিস্ট লিডার, কোন জাতীয়তাবাদী নেতা
কি করেছিলেন, ইলেক্টেড হয়েছিল অ্যাজ এ স্পিকার হিসাবে সেন্ট্রাল লিজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, কেন্দ্রীয় আইনসভাতে মানে স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছিলেন 1925 সালে, মানে স্বাধীনতার আগে। তিনি কে? আমি দেখি অপশন ছাড়া বলতে পারে কিনা। অপশন দেবো? আচ্ছা, এখানে অ্যান্সার আসেনি, মানে আমাকে অপশন দিতে হবে। চলো, চিত্তরঞ্জন দাস অপশন এ, অপশন বি বল্লভভাই প্যাটেল, অপশন সি বিঠল ভাই প্যাটেল, অপশন ডি মতিলাল নেহেরু। বলো। সবাই বলছো চিত্তরঞ্জন দাস। আবার বলবেন কোশ্চেনটা? কোশ্চেনটা আবার বলছি, হু ওয়াজ দি ন্যাশনালিস্ট লিডার, কোন জাতীয়তাবাদী নেতা টু বি ইলেক্টেড অ্যাজ এ স্পিকার, একজন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 1925-এ বিধানসভায় মানে কেন্দ্রীয় আইনসভাতে স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছিলেন। হয়েছে? স্যার একটা কথা বলবো? বলো। স্যার এটা আপনি কবে পড়িয়েছিলেন? এটা তোমরা পারবে না, অনেকেই পারবে না, এটা আমি অনেকদিন আগে পড়িয়েছি। হ্যাঁ, আমি এখানে বললাম। কি গো মৌমিতা, ভুলে গেছো? দিয়েছি তো, দেখুন। আচ্ছা, দেখছি, দাঁড়াও। ইয়েস, হ্যাঁ, সুস্মিতা দিয়েছো। বিটল ভাই প্যাটেল, ভেরি গুড। মৌমিতা দিয়েছো, বিটল ভাই প্যাটেল হবে। হ্যাঁ, চিত্তরঞ্জন দাস না, এটা বিটল ভাই প্যাটেল হবে। এগুলো খুব ডিপের প্রশ্ন, ঠিক আছে, একদম ধরে ধরে মানে পড়লে তারপরে হবে। মনে পড়ছে না সুনন্দা? না স্যার, একটু কনফিউশন ছিল। চলো পরের প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ইজ দি স্পেস, মানে বক্সিং খেলার জায়গাকে কি বলে, বলো। বক্সিং খেলার জায়গাকে কি বলে? রিং, রিং, রিং। ইয়েস, রিং। চলো পরের প্রশ্ন। আচ্ছা,